ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু করা ইরানের উপর হামলার প্রেক্ষিতে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক চমকপ্রদ নতুন তথ্য দিয়েছেন। টেলিভিশন অনুষ্ঠান দ্য লেট শো উইথ স্টিফেন কোলবেরে অতিথি হয়ে কেরি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেও বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের কাছে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান বা শাসন পরিবর্তন পরিকল্পনার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু আমেরিকা নীতিগত কারণে সেই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেছিল। কেরি বলেন, তিনি ওইসব আলোচনার অংশ ছিলেন এবং উল্লেখ করেছেন যে প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ এবং জো বাইডেন কেউই নেতানিয়াহুর প্রস্তাবে সই করেননি। কেরি দাবি করেন, পূর্ববর্তী প্রশাসনগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার আগে শান্তিপূর্ণ উপায় এবং বিকল্পগুলো সম্পূর্ণভাবে যাচাই করতে চেয়েছিল। তিনি ভিয়েতনাম ও ইরাক যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতার উপর আলোকপাত করে বলেন যে মার্কিন জনগণের কাছে সঠিকভাবে পরিস্থিতি উপস্থাপন না করলে ভুল সিদ্ধান্ত এবং অপ্রয়োজনীয় ক্ষতি হয়। ভিয়েতনাম যুদ্ধের সাবেক যোদ্ধা হিসেবে কেরি বলেন, আমরা জনগণকে বিভ্রান্ত করতে পারি না। তাদের মিথ্যে বলার মাধ্যমে ছেলেমেয়েদের যুদ্ধে পাঠানো যাবে না। জন কেরির এই বক্তব্যের ভিডিও ক্লিপটি শেয়ার করে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি লিখেছে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রেসিডেন্ট ওবামা, বুশ এবং বাইডেনকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তারা সবাই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ভবিষ্যৎবাণী ছিল ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটবে এবং মানুষ জেগে উঠবে, কিন্তু আমরা দেখেছি তার কিছুই ঘটেনি। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ আক্রমণের চিন্তা জোর দিয়ে উপস্থাপন করেছিলেন। ১১ ফেব্রুয়ারিতে সিচুয়েশন রুমে নেতানিয়াহু সেই মুহূর্তকে ইরানের শাসন পরিবর্তনের উপযুক্ত সময় হিসেবে উল্লেখ করে বলেন যে যৌথ অভিযানে ইসলামিক প্রজাতন্ত্রের পতন ঘটানো সম্ভব। সূত্রে বলা হয়, ট্রাম্প তখন এই প্রস্তাবে প্রাথমিক সাড়া দিয়েছিলেন এবং পরবর্তীতে আক্রমণের সবুজ সংকেত দেন। জন কেরি বলেন, নেতানিয়াহুর উপস্থাপনাটি ছিল কেবল একটি ভবিষ্যৎবাণী। শাসন পরিবর্তনের যে দাবি তিনি করেছিলেন তার কিছুই বাস্তবায়িত হয়নি। আরেক মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত মাসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফোনে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। ফোনে আলাপকালে ভ্যান্স ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর অতিরিক্ত আশাবাদী বক্তব্যের জন্য তাকে কড়া কথা শুনিয়েছিলেন। সংবাদ মাধ্যমটি জানায়, শাসন পরিবর্তনের সম্ভাবনা নিয়ে নেতানিয়াহু কতটা নিশ্চিত তা নিয়ে ভ্যান্স তাকে চেপে ধরেন। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছেন, যুদ্ধের আগে নেতানিয়াহু প্রেসিডেন্টের কাছে বিষয়টিকে খুব সহজ হিসেবে তুলে ধরেছিলেন। তিনি দাবি করেছিলেন, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স সেসব বক্তব্যের ব্যাপারে অনেক বেশি বাস্তববাদী ও সতর্ক ছিলেন। সব মিলিয়ে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক কৌশল ও নীতিগত অবস্থান নিয়ে উচ্চ পর্যায়ে মতপার্থক্য ও উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে। ওমান সাগর ও আরব সাগরের মাঝামাঝি এলাকায় তুস্কা ধীরে ধীরে এগোচ্ছিল। চাঁদ ছিল না, আকাশ মেঘলা, সমুদ্রের বুকে অন্ধকার। হঠাৎ রেডিওতে একটি কঠোর সতর্কবার্তা এলো, ইংরেজিতে, আরবিতেও। এটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। অবরোধ ঘোষণা করা হয়েছে, আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে না, দিক পরিবর্তন করুন। সতর্কবার্তা এলো যুক্তরাষ্ট্রের একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার থেকে, কোড নম্বর DDG-00। জাহাজটি উত্তর দেয়নি, ইঞ্জিনের গর্জন বাড়িয়ে দ্রুত এগোতে চাইল। তখন ডেস্ট্রয়ারের অগ্রভাগের MK-45 ক্যানন থেকে গর্জন উঠল। প্রথম গুলি জলের ওপর, সতর্কতা। দ্বিতীয় গুলি জাহাজের সামনে, তৃতীয় গুলি সরাসরি ইঞ্জিন রুমের দিকে। লাগাতার কয়েক রাউন্ড গুলি, ইঞ্জিন থেমে গেল, কালো ধোঁয়া উঠল জাহাজ থেকে। তুস্কা অচল। কয়েক মিনিট পর আকাশ থেকে হেলিকপ্টারের শব্দ। মার্কিন স্পেশাল ফোর্স দড়ি বেয়ে নেমে পড়ল জাহাজের দিকে। ইরানি নাবিকরা হতবাক।
কেউ প্রতিরোধের চেষ্টা করল, কিন্তু নিরস্ত্র। কয়েক মিনিটের মধ্যেই পুরো জাহাজ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। ক্রুরা বন্দী, জাহাজ থেমে আছে সমুদ্রের বুকে, কোনো বন্দরে নিয়ে যাওয়া হয়নি। ওমান সাগরের সেই স্থানেই দাঁড়িয়ে আছে তুস্কা। হামলার খবর তেহরানে পৌঁছতে সময় লাগেনি। আইআরজিসির কমান্ড সেন্টারে অ্যালার্ট বেজে উঠল। কয়েক মিনিটের মধ্যেই ইরানের হাই স্পিড মিসাইল, বোট ও ড্রোন উড়ে গেল ওমান সাগরের দিকে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ারের বিরুদ্ধে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। এক ঝাঁক শাহেদ ড্রোন আকাশে উড়ল, মিসাইল ছোড়া হলো উপকূল থেকে। যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ারের রাডার স্ক্রিনে একসঙ্গে 20টি টার্গেট, এন্টি মিসাইল সিস্টেম চালু হলো, কয়েকটি ড্রোন ভূপাতিত হলো, কিন্তু সংখ্যা এত বেশি যে সব ঠেকানো সম্ভব হলো না। একটি ড্রোন ডেস্ট্রয়ারের কাছাকাছি এসে বিস্ফোরিত হলো, সামান্য ক্ষয়ক্ষতি। যুক্তরাষ্ট্র বুঝতে পারল এই মুহূর্তে এখানে টিকে থাকা বিপজ্জনক। ডেস্ট্রয়ারটি পিছু হটল, ওমান উপকূল ছেড়ে দূরে সরে গেল। আটক করা তুস্কা জাহাজটি সেখানেই রেখে গেল তারা। ইরানের সামরিক বাহিনী এখন জাহাজটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ওমান সাগরের এই ঘটনায় পুরো এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের অন্তত 14 থেকে 15টি জাহাজ ওই এলাকায় অবস্থান করছে, বেশিরভাগই ডেস্ট্রয়ার। এছাড়া বিমানবাহী রণতরী ইউএসএস ফোর্ডের অবস্থানের কথাও জানা গেছে। ইরানের কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে ঘোষণা করেছে। তারা শক্তিশালী পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। ইরানের পক্ষ থেকে আইআরজিসি সরাসরি রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে বার্তা দিয়েছে, এখন থেকে টোল দিয়েও কোনো জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারবে না, অর্থাৎ হরমুজ পুরোপুরি বন্ধ। বিশ্বের 30% তেল চলাচল করে এই পথে। বন্ধ মানে বিশ্ব জ্বালানি বাজারে বিপর্যয়। এই ঘোষণার পর আন্তর্জাতিক তেলের বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ইতিমধ্যেই $150 ছাড়িয়েছে, আগামী দিনে তা আরও বাড়বে। ইউরোপের বিমানবন্দরগুলোতে জেট ফুয়েলের অভাবে ফ্লাইট বাতিল হচ্ছে। এশিয়ার উন্নয়নশীল দেশগুলো জ্বালানি সংকটে ভুগছে। খাদ্যের দাম বেড়ে গেছে। একজন জ্বালানি বিশ্লেষক বলেছেন, হরমুজ পুরোপুরি বন্ধ মানে বিশ্ব অর্থনীতির হৃদযন্ত্র থেমে যাওয়া। ইরান যে অস্ত্র ব্যবহার করেছে তা পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর, কারণ পারমাণবিক বোমা একবার ধ্বংস করে, কিন্তু হরমুজ বন্ধ প্রতিদিন ধ্বংস করছে বিশ্ব অর্থনীতিকে। ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগেও বলেছিলেন, আমি ইরানের সঙ্গে ঐতিহাসিক চুক্তির দ্বারপ্রান্তে। সামরিক বিশেষজ্ঞরা তখনই সন্দেহ করেছিলেন। তাদের ধারণা ছিল যুক্তরাষ্ট্র তাদের অস্ত্রের মজুদ পুনর্গঠনের জন্য সময় নিচ্ছে। ফোর্ডের কারখানায় অস্ত্র বানাতে সময় লাগবে, সেই সময় বের করার জন্যই তারা আলোচনার টেবিলে বসেছিল। আজ সেই ধারণা সত্যি প্রমাণিত হলো। যুক্তরাষ্ট্র ওমান সাগরে ইরানি জাহাজ আটকানোর মতো কঠোর পদক্ষেপ নিয়েছে। প্রমাণিত হলো তাদের কোনো ঐতিহাসিক চুক্তি ছিল না, তারা শুধু সময় ক্ষেপণ করছিল। ইউরোপের মিত্র দেশগুলো এই কূটনৈতিক পদক্ষেপ নিয়ে সন্তুষ্ট ছিল না। তারা মনে করেছিল এর মাধ্যমে বড় কোনো ফল হবে না। আজ সেটা প্রমাণিত হলো। যুদ্ধ শেষ হওয়ার শান্তিপূর্ণ অগ্রগতি হয়নি, বরং সংঘাত আরও ঘনীভূত হলো। এই উত্তপ্ত পরিস্থিতিতে ইউরোপেও নতুন মোড়। স্পেন আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার চুক্তি বাতিলের প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে। স্পেনের অভিযোগ, 2000 সালের দিকে এই চুক্তির মূল শর্ত ছিল মানবাধিকার লঙ্ঘন করবে না ইসরায়েল। কিন্তু গাজা উপত্যকা ও লেবাননের ঘটনায় ইসরায়েলের ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করেছে, তাই ইউরোপের সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক থাকতে পারে না। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ইউরোপের মূলনীতি হল মানবাধিকার। যে দেশ মানবাধিকার লঙ্ঘন করে তার সঙ্গে ইউরোপের সম্পর্ক থাকতে পারে না। ইসরায়েল লেবাননে শান্তিরক্ষী বাহিনীর উপর হামলা চালিয়েছে, গাজায় হাজার হাজার নিরীহ মানুষ হত্যা করেছে। আমরা এই চুক্তি বাতিলের প্রস্তাব আনছি। স্পেনের এই প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের নতুন বৈঠকে উত্থাপিত হবে। কতগুলো দেশ এই প্রস্তাব সমর্থন করে সেটাই এখন দেখার বিষয়। ফ্রান্স ও জার্মানি এখনও নীরব। যুক্তরাজ্য আলাদা পথে হাঁটছে। ইতালি ও নেদারল্যান্ডস স্পেনের পক্ষে থাকতে পারে। ইউরোপ যদি ইসরায়েলের বিরুদ্ধে যায় তাহলে ইরান আরও শক্তিশালী অবস্থান নিতে পারে। তুস্কা নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে ওমান সাগরের বুকে। 2008 সালে দক্ষিণ কোরিয়ায় হুন্দাই শিপইয়ার্ডে তৈরি এই জাহাজটি 18 বছর ধরে সমুদ্র চষে বেরিয়েছে। চীন থেকে পণ্য এনেছে, ইরানে পণ্য পৌঁছে দিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করেছে। আজ তারা ইঞ্জিন রুমের ধ্বংস। তার পতাকা ইরানি, তার ক্রুরা যুক্তরাষ্ট্রের হাতে বন্দী, তার পণ্য অজানা গন্তব্যে। তার নাম এখন ইতিহাসে লেখা থাকবে। ইরানের সামরিক বাহিনী তুস্কা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে, কিন্তু ওমান সাগরে যুক্তরাষ্ট্রের 15টি যুদ্ধজাহাজ অবস্থান করছে। ইরানের স্পিড বোট ও ড্রোন প্রস্তুত। হরমুজ বন্ধ, তেলের দাম বাড়ছে, বিশ্ব অপেক্ষায়। একজন ইরানি নাবিকের পরিবারের সদস্য বলেছেন, আমার ভাই ওই জাহাজে ছিল, আমরা কোনো খবর পাচ্ছি না। তাকে কি খাবার দেওয়া হচ্ছে? তাকে কি নির্যাতন করা হচ্ছে? আমরা চাই তাকে ফিরিয়ে দেওয়া হোক। ইরান সরকার বলছে, আমরা জাহাজ ও ক্রুদের ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেব।
তুস্কা জাহাজটি নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে, তার ইঞ্জিন রুম ধ্বংস, তার ক্রুরা বন্দী, তার ভাগ্য অনিশ্চিত। কিন্তু তুস্কার ভাগ্যই এখন যুদ্ধের ভাগ্য, কারণ তুস্কাকে ঘিরে যে যুদ্ধ শুরু হয়েছে তা পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়তে পারে। মোজতবা খামেনি আজ রাতে জানালার পাশে দাঁড়িয়ে তিনি হরমুজের দিকে তাকিয়ে আছেন। তিনি জানেন ট্রাম্পের ঐতিহাসিক চুক্তি ছিল মিথ্যা, আসল চুক্তি হবে রক্তের, যুদ্ধের, প্রতিশোধের। তিনি তার কমান্ডারদের বলেছেন, আমরা তুস্কা ফিরিয়ে আনবো, হোক তা যুদ্ধের মাধ্যমে। কারণ তুস্কা শুধু জাহাজ নয়, তুস্কা ইরানের সম্মানের প্রতীক, আর আমরা সম্মান হারাতে পারি না। পৃথিবীর সবচেয়ে শক্ত জিনিস পাথর নয়, পৃথিবীর সবচেয়ে শক্ত জিনিস ইরানের প্রতিরোধের জেদ, আর সেই জেদের নতুন নাম তুস্কা। 18 বছর বয়সী এক জাহাজ যে আজ যুদ্ধের আগুন জ্বালিয়ে দিয়েছে। জিন্দাবাদ ইরান, জিন্দাবাদ প্রতিরোধ, জিন্দাবাদ তুস্কা। একটি বিপ্লব, একটি দূতাবাস দখল, আর তারপর প্রতিশোধের আগুন। কেন 50 বছর ধরে মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্র? সবকিছু শুরু 1979 সালে। সে বছর ইরানে সংঘটিত হয় ইসলামী বিপ্লব। এই বিপ্লবের আগে ক্ষমতায় ছিলেন যুক্তরাষ্ট্র সমর্থিত শাসক মোহাম্মদ রেজা শাহ পাহলাভি, কিন্তু বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন তিনি। নতুন করে ক্ষমতার মসনদে বসেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, আর সেখান থেকেই বদলে যায় ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক। ইরানে ইসলামী বিপ্লবের পর প্রথম দ্বন্দ্বের শুরু জিম্মি সংকট থেকে। তেহরানে মার্কিন দূতাবাস দখল করে 52 জন আমেরিকানকে 444 দিন জিম্মি করে রাখা হয়। এই ঘটনার পর দুই দেশের সম্পর্ক ভেঙে পড়ে, কিন্তু এখানেই শেষ না। শুরু হয় নতুন ভয়, পারমাণবিক আতঙ্ক। ইরান বলে তারা শুধু শান্তিপূর্ণ শক্তির জন্য কাজ করছে, আর যুক্তরাষ্ট্র বলে না, এর পেছনে আছে গোপন অস্ত্র তৈরির পরিকল্পনা। 2015 সালে হয় ইরান নিউক্লিয়ার চুক্তি JCPOA, যেখানে ইরান সীমাবদ্ধতা মানতে রাজি হয়। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে বেরিয়ে আসেন। ফিরে আসে ইরানের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা, বাড়ে উত্তেজনা। এদিকে যুদ্ধ শুধু কথায় সীমাবদ্ধ থাকেনি, মধ্যপ্রাচ্যের মাটিতে চলেছে গোপন লড়াই। ইরান সমর্থন দেয় হিজবুল্লাহ এবং হামাসকে, অন্যদিকে যুক্তরাষ্ট্র দাঁড়িয়ে আছে ইসরায়েল ও তার মিত্রদের পাশে। এই লড়াই সরাসরি না, এটা এক ছায়াযুদ্ধ, এক প্রক্সি ওয়ার। তারপর আসে 2020 সাল, সবচেয়ে ভয়ঙ্কর মোড়। যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন কাশেম সুলাইমানি, যিনি ইরানের সমরনায়ক হিসেবে পরিচিত ছিলেন, যিনি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সময় শুরু করেছিলেন তার সামরিক জীবন। শেষ পর্যন্ত আয়াতুল্লাহ আলী খামেনির সময়েও একইভাবে কাজ করে গিয়েছিলেন এই কাশেমি। তবে 2020 সালের 3 জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় মৃত্যু হয় তার। তার মৃত্যুতে বিশ্ব তখন শ্বাসরুদ্ধ। যুদ্ধ কি শুরু হয়ে গেল? প্রতিবাদ স্বরূপ ইরান পাল্টা হামলা চালায়, মার্কিন ঘাঁটিতে মিসাইল ছুড়ে। কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধ তখনও শুরু হয়নি। কিন্তু কেন? কারণ এই দ্বন্দ্ব শুধু যুদ্ধ না, এটি ক্ষমতার লড়াই, আদর্শের সংঘর্ষ, যেখানে রয়েছে পারমাণবিক অস্ত্রের ভয়, রয়েছে পুরো মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের খেলা। সেই থেকে আজও দুই দেশ দাঁড়িয়ে আছে মুখোমুখি। সবশেষ এবছর সেই দ্বন্দ্বই রূপ নেয় সরাসরি যুদ্ধে, মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর থেকে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী, যেখান দিয়ে পার হয় বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের বিশাল অংশ। তবে ইরান ইসরায়েল উত্তেজনার নতুন কেন্দ্রবিন্দু এখন এই সমুদ্রপথ, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের ওপর। 37,000 টন সার নিয়ে আটকে গেছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। জাহাজটি সংযুক্ত আরব আমিরাত থেকে দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবান বন্দরে যাওয়ার কথা ছিল, কিন্তু 2 দফা চেষ্টা করেও মেলেনি IRGCর সবুজ সংকেত। বর্তমানে আমিরাত উপকূলের কাছাকাছি নিরাপদ দূরত্বে অবস্থান করছে জাহাজটি। শুধু বাংলাদেশি নয়, তেলবাহী একটি বিদেশি জাহাজও একই বাধার মুখে বাংলাদেশে পৌঁছতে পারছে না।
বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে ঢাকা। তুরস্কে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ইরানি উপরাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে জাস্টিন নিরাপদ প্রস্থানের বিষয়ে জোরালো অনুরোধ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে আলোচনার মাধ্যমেই এই জট খোলা সম্ভব। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের কিছু অবস্থানে হয়তো অখুশি রয়েছে তেহরানের। তবে বিশ্লেষকরা মনে করেন এটি নিচ্ছক দ্বিপাক্ষিক ইস্যু নয়, বরং বৃহত্তর ভূ রাজনীতির অংশ। তবুও প্রশ্ন উঠছে, একটি বাণিজ্যিক জাহাজ কেন এই উত্তেজনার বলি হবে? বাংলাদেশের সার আমদানির চেইন এবং আন্তর্জাতিক বাণিজ্যের এই সংকটে সময়ের গুরুত্ব অপরিসীম। এখন পর্যন্ত কূটনৈতিক টেবিলে আলোচনা চললেও সাগরে প্রহর গুনছে বাংলার জয়যাত্রা। শেষ পর্যন্ত তেহরানের মন গলে কিনা সেটাই এখন দেখার বিষয়। আলোচনার সফলতায় ফিরুক বাংলার জয়যাত্রা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইমরান হোসাইন, এনটিভি অনলাইন। ভোরের আলো ফোটার আগেই পাকিস্তানের আকাশে শোনা গেল বিকট শব্দ। দিগন্তে দেখা গেল 3টি দানবাকৃতির বিমান। C-17 গ্লোবমাস্টার 3 বোয়িং নির্মিত বিশ্বের অন্যতম আধুনিক ও শক্তিশালী সামরিক পরিবহন বিমান। হাই উইং, 4 ইঞ্জিন স্ট্র্যাটেজিক ও ট্যাকটিক্যাল এয়ারলিফটার। দূরপাল্লার ভারী কার্গো, সৈন্য ও সরঞ্জাম দ্রুত পৌঁছে দিতে সক্ষম এই দানব। 1991 সালের 15 সেপ্টেম্বর প্রথম উড্ডয়ন। 1995 সালের 17 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যুক্ত হয়। 1991 থেকে 2015 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র 280টির বেশি C-17 তৈরি করেছে। একটি C-17 বহন করতে পারে 77,500 কেজি পণ্য, একসঙ্গে 3টি আব্রাহাম ট্যাঙ্ক অথবা 18টি হেলিকপ্টার অথবা 134 জন সৈন্য। এর রেঞ্জ প্রায় 4,445 কিলোমিটার। যুক্তরাষ্ট্র সরকার তাদের সামরিক বাহিনীর জন্য লজিস্টিক সাপোর্টের অত্যন্ত গোপন ও জরুরি সরঞ্জাম এই বিমান দিয়ে পরিবহন করে। এই বিমানগুলো এখন পাকিস্তানে সামরিক কার্গো ভর্তি। যুক্তরাষ্ট্র দাবি করছে নিরাপত্তার জন্য এই সরঞ্জাম আনা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো কি আছে ওই কার্গোতে? কেন পাকিস্তান? কেন এখন? ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে 26 এপ্রিল সম্ভাব্য বৈঠকের কথা ছিল, কিন্তু সেই বৈঠকের আগেই যুক্তরাষ্ট্র পাকিস্তানের সামরিক কার্গো জমা করছে। ইরান ইতিমধ্যেই দ্বিতীয় দফার শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে, কারণ যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার ওমান সাগরে ইরানি জাহাজ তুস্কাতে হামলা চালিয়েছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইরান আলোচনায় ফিরছে না। এখন প্রশ্ন, এই কার্গো কি ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হবে? পাকিস্তান কি যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিচ্ছে? ইরানের সীমান্তবর্তী পাকিস্তান কি নতুন করে সংঘাতের ক্ষেত্র হয়ে উঠছে? C-17 গ্লোবমাস্টার 3 যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবহন বিমান। এটি ডিজাইন করা হয়েছে কঠিন পরিস্থিতিতে যুদ্ধের সরঞ্জাম পৌঁছে দেওয়ার জন্য। বালি, বরফ, এমনকি অপ্রস্তুত মাটিতেও অবতরণ করতে সক্ষম। এর পেলোড ক্ষমতা 77.5 টন। এটি একসঙ্গে 3টি আব্রাহাম ট্যাঙ্ক বহন করতে পারে অথবা 18টি প্যাট্রিয়ট মিসাইল লঞ্চার অথবা 134 জন সজ্জিত সৈন্য। এর রেঞ্জ এত বেশি যে এটি যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মধ্যপ্রাচ্যে উড়ে যেতে পারে। যুক্তরাষ্ট্র এই বিমান ব্যবহার করে ইরাক, আফগানিস্তান, সিরিয়ায় যুদ্ধের সরঞ্জাম পৌঁছে দিয়েছে। গোপন মিশনেও ব্যবহার করা হয় এই বিমান। এবার পাকিস্তানে এসেছে 3টি C-17 সামরিক কার্গো ভর্তি। একজন সামরিক বিশ্লেষক বলেছেন, C-17 আসলে যুদ্ধের জন্য নয়, যুদ্ধের প্রস্তুতির জন্য। এই বিমানগুলো যেখানে যায় সেখানে বড় সামরিক তৎপরতার ইঙ্গিত পাওয়া যায়। পাকিস্তানে এই বিমান আসার অর্থ ইরানের সীমান্তবর্তী এলাকায় যুক্তরাষ্ট্র বড় কিছু পরিকল্পনা করছে। পাকিস্তান ইরানের পূর্ব সীমান্তবর্তী দেশ। দুই দেশের মধ্যে দীর্ঘ সীমান্ত রয়েছে। বেলুচিস্তান প্রদেশ ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে। এই অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ইরাকে তাদের সামরিক উপস্থিতি হারিয়েছে। ইরাকের অভ্যন্তরে এখন আর মার্কিন জাহাজ বা বিমান অবাধে চলাচল করতে পারে না। সিরিয়াতেও তাদের উপস্থিতি অনেক কমে গেছে। ফলে ইরানের বিরুদ্ধে অভিযান চালাতে হলে তাদের নতুন রুট প্রয়োজন। পাকিস্তান সেই রুট হতে পারে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA ও মোসাদের জন্য ইরানের অভ্যন্তরে কর্মী ও সরঞ্জাম পাঠানোর নিরাপদ রুট প্রয়োজন। ইরাকের পথ বন্ধ হয়ে যাওয়ায় পাকিস্তান এখন সেই রুট হতে পারে। একজন পাকিস্তানি প্রতিরক্ষা বিশ্লেষক বলেছেন, পাকিস্তান সবসময় যুক্তরাষ্ট্রের মিত্র। আফগানিস্তান যুদ্ধে তারা যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। ইরানের বিরুদ্ধে অভিযানে পাকিস্তানকে ব্যবহার করলে সেটা নতুন কিছু হবে না, কিন্তু এটা পাকিস্তানের জন্য ঝুঁকিপূর্ণ, কারণ ইরানের ক্ষেপণাস্ত্র পাকিস্তানকেও লক্ষ্য করতে পারে। ইরান ইতোমধ্যেই পাকিস্তানি যুক্তরাষ্ট্রের এই সামরিক কার্গোকে হুমকি হিসেবে দেখছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি। আমরা পাকিস্তান সরকারকে এই ব্যাপারে সতর্ক করেছি।
যুক্তরাষ্ট্র তাদের এই পদক্ষেপের ব্যাখ্যা দিয়েছে। তাদের দাবি, পাকিস্তানে আসন্ন বৈঠকে অংশ নেওয়া মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তার জন্য এই সরঞ্জাম আনা হয়েছে। কিন্তু এই ব্যাখ্যা বিশ্বাসযোগ্য নয়, কারণ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পাকিস্তান সফর বাতিল করেছেন। তিনি আলোচনায় অংশ নেবেন না। তাহলে কর্মকর্তাদের নিরাপত্তার প্রশ্ন আসে কিভাবে? একজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমরা আসলে পাকিস্তানে একটি সামরিক সরবরাহ লাইন তৈরি করছি। ইরাক ও সিরিয়া থেকে সরে আসার পর আমাদের নতুন ঘাঁটি প্রয়োজন। পাকিস্তান সেই ঘাঁটি হতে পারে। যুক্তরাষ্ট্রের এই ব্যাখ্যা ইরানকে আরও ক্ষুব্ধ করেছে। ইরান বলছে, যুক্তরাষ্ট্র কূটনীতির চেহারায় যুদ্ধ চালাচ্ছে। তারা আলোচনার নাম করে সময় ক্ষেপণ করছে। প্রকৃতপক্ষে তারা সামরিক প্রস্তুতি নিচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এক ভাষণে বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সব ফন্দি বুঝতে পারছি। তারা আলোচনার টেবিলে বসে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমরা সজাগ আছি। তাদের সব প্রস্তুতি ব্যর্থ হবে। যুক্তরাষ্ট্র যখন পাকিস্তানে সামরিক কার্গো জমা করছে, ইরানও বসে নেই। আইআরজিসি জানিয়েছে, গত 14 দিনের যুদ্ধবিরতির সময় তারা ব্যাপক সক্ষমতা বৃদ্ধি করেছে। ইরান তাদের মিসাইল লঞ্চিং সক্ষমতা দ্রুত গতিতে বাড়িয়েছে। পূর্বে যেখানে ইরান একসঙ্গে সীমিত সংখ্যক মিসাইল উৎক্ষেপণ করতে পারত, এখন তারা আরও বেশি মিসাইল উৎক্ষেপণ করতে সক্ষম। নতুন লঞ্চিং সিস্টেম তৈরি ও অ্যাসেম্বল করা হয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, যুক্তরাষ্ট্রের হামলার কারণে যেসব মিসাইল লঞ্চার মাটির গভীরে টানেলের নিচে আটকা পড়ে গিয়েছিল, সেগুলো ইরান পুরোপুরি উদ্ধার করেছে। 14 দিনের যুদ্ধবিরতির সময় তারা জরুরি ভিত্তিতে খনন করে তাদের মিসাইল লঞ্চিং সিস্টেমগুলো উদ্ধার করে। এছাড়া ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে। চীন থেকে তারা এক্স ব্যান্ড রাডার সংগ্রহ করেছে। এই রাডার অত্যন্ত নিখুঁতভাবে মাটির কাছাকাছি দিয়ে উড়ে আসা যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের ড্রোন বা ক্রুজ মিসাইল শনাক্ত করতে পারবে। ইরান এই রাডারকে তাদের কিল চেইনের সঙ্গে যুক্ত করছে, যাতে যে কোনো আগত হুমকি সঙ্গে সঙ্গে বিশ্লেষণ করে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যায়। একজন ইরানি সামরিক কর্মকর্তা বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুত। তাদের পাকিস্তানি কার্গো আনা হোক বা অন্য কোথাও প্রস্তুতি নেওয়া হোক, আমরা তাদের আগেই ধ্বংস করতে সক্ষম। এই উত্তেজনার মাঝেই ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতার চুক্তি না করে, তাহলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও বড় বড় সেতু উড়িয়ে দেওয়া হবে। ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র একটি ন্যায্য ও যৌক্তিক চুক্তির প্রস্তাব দিয়েছে। ইরান তা গ্রহণ করবে বলে তিনি আশা করেন। অন্যথায় ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর আঘাত করা যুক্তরাষ্ট্রের জন্য বাধ্যবাধকতা হয়ে যাবে। ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও তোলেন। তিনি বলেন, হরমুজ প্রণালীতে ইরান গুলি চালিয়েছে। তারা একটি ফরাসি জাহাজ ও যুক্তরাজ্যের একটি মালবাহী জাহাজকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। এটা চুক্তির চরম লঙ্ঘন। ইরান বলছে, যুক্তরাষ্ট্রের জাহাজ প্রথম আমাদের জাহাজে হামলা চালিয়েছে। আমরা শুধু আত্মরক্ষা করেছি। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধের কারণেই হরমুজ প্রণালী কার্যত বন্ধ। ইরানের ঘোষণা আসলে যুক্তরাষ্ট্রকেই সহায়তা করছে। এই বক্তব্য ইরানকে আরও ক্ষুব্ধ করেছে। ইরান বলছে, ট্রাম্প বাস্তবতা উল্টে বলছেন। যুক্তরাষ্ট্রই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। ইরান তার অধিকার রক্ষায় দৃঢ়। পাকিস্তান এই সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একদিকে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা করছে, অন্যদিকে তারা ইরানের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। পাকিস্তান ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাও করছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের এই সামরিক কার্গো পাকিস্তানে আনা পাকিস্তানের অবস্থানকে জটিল করে তুলেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমরা সবসময় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চাই। পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা করলেও তা ইরানের বিরুদ্ধে নয়। কিন্তু ইরান এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। ইরানের সংবাদ মাধ্যমগুলোতে পাকিস্তানের সমালোচনা শুরু হয়েছে। ইরানি জনগণ পাকিস্তানের বিরুদ্ধে ক্ষুব্ধ। একজন ইরানি নাগরিক বলেছেন, পাকিস্তান আমাদের প্রতিবেশী, তারা আমাদের মিত্র হওয়া উচিত, কিন্তু তারা যুক্তরাষ্ট্রকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে দিচ্ছে। এটা বিশ্বাসঘাতকতা। পাকিস্তান এখন চরম চাপে। তাদের একদিকে যুক্তরাষ্ট্রের চাপ, অন্যদিকে ইরানের ক্ষোভ। তারা কোন পথে হাঁটবে সেটা এখন দেখার বিষয়। 14 দিনের যুদ্ধবিরতি কার্যত শেষ। যুক্তরাষ্ট্র ইরানি জাহাজে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইরান পাল্টা হামলা চালিয়েছে। ট্রাম্প আবার হুমকি দিচ্ছেন। যুদ্ধবিরতি আর টেকসই নয়। একজন সামরিক বিশ্লেষক বলেছেন, এই যুদ্ধবিরতি ছিল কেবল সময় বাজেয়াপ্ত করার কৌশল। যুক্তরাষ্ট্র তাদের অস্ত্রের ভাণ্ডার পূরণ করতে চেয়েছিল। ইরান তাদের মিসাইল লঞ্চিং সিস্টেম উদ্ধার করতে চেয়েছিল। দুই পক্ষই তাদের লক্ষ্য অর্জন করেছে। এখন আবার যুদ্ধ শুরু হতে পারে। ইরান ইতিমধ্যেই হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে। বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, মুদ্রাস্ফীতি বাড়ছে, মানুষ কষ্ট পাচ্ছে, আর এই কষ্টের মাঝেই যুদ্ধের দামামা বাড়ছে। পাকিস্তানের আকাশে C-17 গ্লোবমাস্টার 3 এর গর্জন। ইরানের সীমান্তে মিসাইল ও ড্রোনের প্রস্তুতি। ওমান সাগরে মার্কিন ডেস্ট্রয়ারের টহল। ট্রাম্পের হুমকি, ইরানের পাল্টা হুমকি।
প্রশ্ন হলো, কে থামাবে এই যুদ্ধ? কূটনীতি নাকি যুদ্ধই সবকিছুর শেষ কথা? ইউরোপ নীরব, আরব দেশগুলো চুপ, জাতিসংঘ অসহায়। পাকিস্তান মধ্যস্থতা করছিল, কিন্তু তাদের ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ। চীন ও রাশিয়া সতর্ক করছে, কিন্তু তাদের সতর্কবার্তা যুক্তরাষ্ট্র আমল দিচ্ছে না। সময় বলে দেবে ট্রাম্প কি সত্যিই ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংস করবেন। ইরান কি সেই হামলার জবাব দেবে? পাকিস্তান কি যুদ্ধে জড়াবে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি জয়ী হবে? হরমুজ প্রণালীর ঢেউ তখন আছড়ে পড়ছে। সেই ঢেউয়ের শব্দ যেন ফিসফিস করে বলছে, যুদ্ধ আসছে, প্রস্তুত হও। ইরান প্রস্তুত, পাকিস্তান প্রস্তুত, আমেরিকা প্রস্তুত। কিন্তু এই যুদ্ধের শেষ কোথায়? কে জিতবে, কে হারাবে? উত্তর কেবল সময়ের হাতে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সাময়িক যুদ্ধবিরতির মধ্যে সংলাপের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি স্পষ্ট করেছেন, ইরান সমঝোতার পথ খোলা রাখলেও পশ্চিমা দেশগুলোর সুনির্দিষ্ট কিছু আচরণে বর্তমানে আলোচনার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। মাসুদ পেজিশকিয়ান বলেন, তার দেশ সংলাপ ও সমঝোতাকে স্বাগত জানায় এবং তারা সেটা অব্যাহত রেখেছে, কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ এবং হুমকি প্রদানই প্রকৃত আলোচনার প্রধান বাধা। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে ইরানের প্রেসিডেন্ট বক্তব্যের শেষে লেখেন, বিশ্ব তোমাদের অন্তহীন কপট কথাবার্তা এবং দাবি ও কাজের মধ্যকার বৈপরীত্য দেখতে পাচ্ছে। এর আগে এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ লিখেন, নৌ অবরোধ করে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে এবং ইসরায়েলিদের সব ফ্রন্টের যুদ্ধদেহী মনোভাব বন্ধ হলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অর্থবহ হয়। গালিবাফ আরও বলেন, যুদ্ধবিরতির এমন চরম লঙ্ঘনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া সম্ভব নয়। এর আগে গত মঙ্গলবার রাতে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকাল বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। বুধবার সন্ধ্যায় 2 সপ্তাহের সামরিক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। আরব ইসলাম হিমু, এটিভি অনলাইন। তীব্র গরম ও তাপপ্রবাহ এখন আর শুধু অস্বস্তি নয়, এটি ধীরে ধীরে পরিণত হচ্ছে বিশ্বের খাদ্য ব্যবস্থার এক নীরব ধ্বংসযজ্ঞে, যা গোটা বিশ্বকে নিয়ে যাচ্ছে চরম এক অনিশ্চয়তার দিকে। প্রখর তাপে মাঠে নামতে পারছে না কৃষক, ক্লান্ত শরীর, থেমে যাচ্ছে কাজ, থমকে যাচ্ছে উৎপাদন। গরমে কাহিল হয়ে পড়ছে গবাদি পশু, কমছে পুষ্টিগুণ, সাথে তাদের উৎপাদন ক্ষমতা। জাতিসংঘ সতর্ক করে বলছে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্বজুড়ে 100 কোটিরও বেশি মানুষের জীবিকা পড়বে চরম ঝুঁকিতে। স্থলভাগ থেকে সমুদ্র, তাপপ্রবাহের তীব্রতা যত বাড়ছে, খাদ্য সরবরাহ ব্যবস্থা ততই এগোচ্ছে সংকটের দিকে। ভারতের একটি বড় অংশ সহ গোটা দক্ষিণ এশিয়া, সাব সাহারান আফ্রিকা এবং মধ্য ও দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ এলাকায় বছরের প্রায় 250 দিন অর্থাৎ 2/3 বেশি সময় কৃষকদের পক্ষে বাইরে কাজ করা অনিরাপদ হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই তীব্র গরমের প্রভাব পড়ছে প্রাণী জগতেও। মাত্র 25 ডিগ্রি সেলসিয়াসেই শুরু হয় তাপজনিত চাপ। তাপমাত্রা বাড়লেই হ্রাস পায় চর্বি ও প্রোটিনের পরিমাণ। শরীরে দেখা দেয় মারাত্মক জটিলতা, অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে পড়ে, এমনকি হৃদরোগজনিত মৃত্যুর ঝুঁকিও তৈরি হয়। ফসলের ক্ষেত্রেও একই চিত্র। 30 ডিগ্রি সেলসিয়াস ছাড়ালেই উৎপাদন কমতে শুরু করে। ইতিমধ্যেই বিশ্বের কিছু এলাকায় ভুট্টার উৎপাদন কমেছে প্রায় 10%। গমেও দেখা দিচ্ছে একই প্রবণতা। বিশেষজ্ঞরা বলছেন, শিল্পপূর্ব সময়ের তুলনায় তাপমাত্রা আর 1.5 ডিগ্রি সেলসিয়াস বাড়লেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। শুধু স্থলভাগ নয়, সমুদ্রও রেহাই পাচ্ছে না। তাপপ্রবাহের কারণে কমছে পানির অক্সিজেন, মরছে মাছ, হুমকির মুখে পড়ছে মৎস্য সম্পদ।
লন্ডন বিশ্ববিদ্যালয়ের খাদ্যনীতি বিভাগের এমিরেটস অধ্যাপক টিম ল্যাং বলেন, গরম প্রবণ দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ঠিকই, তবে নাতিশীতোষ্ণ এলাকা ও ধনী দেশগুলো এর থেকে নিরাপদ নয়। তার মতে জলবায়ু পরিবর্তনের অনিশ্চয়তা দ্রুতই বাড়ছে এবং তা গোটা বিশ্বের খাদ্য উৎপাদকের সামনে এক কঠিন চ্যালেঞ্জ হাজির করছে। তাপপ্রবাহের এই অদৃশ্য আগুন ধীরে ধীরে গ্রাস করছে আমাদের খাদ্য, আমাদের অর্থনীতি, আমাদের ভবিষ্যৎ। আজ যে কৃষক মাঠে দাঁড়াতে পারছে না, আগামীকাল তার প্রভাব পড়বে শহরের প্রতিটি টেবিলে। প্রশ্নটা এখন আর শুধু আবহাওয়া নয়, প্রশ্নটা প্রাণী জগতের টিকে থাকার। এই নীরব বিপর্যয় আমরা কি থামাতে পারবো, নাকি অসচেতনতার ভারে চরম সংকটের মুখোমুখি হতে যাচ্ছে গোটা মানব জাতি? সঞ্জিদা আফরিন, এনটিভি অনলাইন। ভূরাজনীতির দাবার বোর্ডে এক চাঞ্চল্যকর চাল চেলেছে ভারত ও রাশিয়া। এতে বিশ্বমঞ্চে নতুন এক সমীকরণের জন্ম দিয়েছে। নয়াদিল্লি ও মস্কোর মধ্যে স্বাক্ষরিত রেলস চুক্তি এখন কেবল কাগজের দলিল নয়, বরং বাস্তবে কার্যকর হতে শুরু করেছে। এই চুক্তির হাত ধরে রাশিয়ার ৩,০০০ সেনা, ৫টি রণতরী এবং ১০টি শক্তিশালী যুদ্ধবিমান ভারতের মাটিতে পা রাখার আইনি স্বীকৃতি পেল। কয়েক দশক ধরে চলা ভারত রুশ মৈত্রীর ইতিহাসে একে এক অভূতপূর্ব অধ্যায় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই চুক্তির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর দ্বিমুখী প্রভাব। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর যে রূপরেখা তৈরি হয়েছিল তা এখন পূর্ণতা পেয়েছে। এই সমঝোতার ফলে কেবল রাশিয়ার সামরিক শক্তি ভারতে আসবে এমন নয়, ভারতও রাশিয়ার ভূখণ্ড এবং কৌশলগত সামরিক পরিকাঠামো ব্যবহারের পূর্ণ অধিকার লাভ করেছে। বিশেষ করে উত্তর মেরু বা সুমেরু অঞ্চলে ভারতের প্রবেশাধিকার এই চুক্তির অন্যরকম বড় প্রাপ্তি। এতে করে সুদূর আর্কটিক সাগরে ভারতের কৌশলগত পরিধি এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল। মস্কোর সংবাদ সংস্থা তাস ও স্পুটনিকের প্রতিবেদন অনুযায়ী এই চুক্তি কেবল শান্তিকালীন সময়ের জন্য নয়, বরং সম্ভাব্য সংঘাতের পরিস্থিতিতেও কার্যকর থাকবে। ভারত মহাসাগরে দাপিয়ে বেড়ানো রুশ নৌবাহিনী এখন থেকে ভারতের বন্দরগুলো থেকে জ্বালানি সংগ্রহ, মেরামত এবং প্রয়োজনীয় খুচরো যন্ত্রাংশ সরবরাহের সুবিধা পাবে। রাশিয়ার পক্ষ থেকে মুরমারস্কো এবং সেভরোমোরস্কের মতো গুরুত্বপূর্ণ বন্দরগুলো এখন ভারতীয় নৌবাহিনীর জন্য উন্মুক্ত। এর ফলে দূরপাল্লার অভিযানে ভারত ও রাশিয়া উভয়েরই বিপুল সময় এবং অর্থ সাশ্রয় হবে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, এই চুক্তির আওতায় উভয় দেশ একে অপরের আকাশসীমা অবাধে ব্যবহার করতে পারবে। এমনকি যৌথ মহড়া, প্রশিক্ষণ কিংবা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় একে অন্যের সামরিক পরিকাঠামো ব্যবহারের পথও এখন প্রশস্ত। ভারত ইতিপূর্বে আমেরিকার সঙ্গে লেমুয়া চুক্তি করলেও সেখানে সরাসরি সেনা মোতায়েনের কোনো বিধান ছিল না। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে চীনের ক্রমবর্ধমান আধিপত্যের মুখে এই চুক্তি ভারতের জন্য একটি বড় সুরক্ষা কবচ। সুমেরু অঞ্চলে রাশিয়া ও চীন যেভাবে নিজেদের শক্তি বৃদ্ধি করছে, সেখানে ভারতের উপস্থিতি এখন আর কেবল স্বপ্ন নয়, বরং বাস্তব। এর ফলে আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের গুরুত্ব কয়েক গুণ বেড়ে যাবে। অন্যদিকে পুতিন সরকার ভারতীয় সামরিক বিধিতে বিশেষ সংশোধন এনে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় তৈরি অস্ত্র তৃতীয় দেশে রপ্তানি করারও ছাড়পত্র দিয়েছে, যা ভারতের প্রতিরক্ষা শিল্পের জন্য এক বিশাল আশীর্বাদ। চুক্তির অর্থনৈতিক দিকটিও অত্যন্ত বৈপ্লবিক। ভারত ও রাশিয়া এই লজিস্টিক সেবার খরচ মেটানোর জন্য সরাসরি অর্থের পরিবর্তে পণ্য বিনিময়ের পথ বেছে নিতে পারে। এর প্রাথমিক পর্যায়ে ৫ বছরের জন্য এই চুক্তি কার্যকর হলেও পরে এর মেয়াদ আরও বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা এটাই প্রমাণ করে যে দুই দেশ একে অপরের সামরিক সক্ষমতার অবিচ্ছেদ্য অংশ হতে চলেছে। সিপ্রির সাম্প্রতিক রিপোর্ট বলছে ২০২৪ সাল পর্যন্ত ভারতের মোট প্রতিরক্ষা ক্রয়ের ৩৬% এসেছে রাশিয়া থেকে। সেই ধারাবাহিকতা বজায় রেখে এখন কেবল অস্ত্র কেনাবেচা নয়, বরং সরাসরি ভূমি ও আকাশ ব্যবহারের অনুমতি দেয়া এক বিশাল বড় পদক্ষেপ। এটি মূলত দক্ষিণ এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাশিয়ার পার্লামেন্টে এই চুক্তি অনুমোদনের পর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। রাতের অন্ধকারে নিঃশব্দে এগিয়ে চলছে বিশাল তেলবাহী জাহাজ। কোথাও কোনো আলো নেই, নেই পরিচয় জানানোর সংকেত।
আন্তর্জাতিক নজরদারি এড়াতে ট্রান্সপন্ডার বন্ধ করে স্যাটেলাইটের চোখ ফাঁকি দিয়ে হরমুজ পাড়ি দিচ্ছে একের পর এক ইরানি জাহাজ। হরমুজ প্রণালীতে যেন চলছে এক অদৃশ্য দৌড়। অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ভর্টেক্সের তথ্য বলছে, গত ২০ এপ্রিল ইরানের পতাকাবাহী দুটি জাহাজ যুক্তরাষ্ট্র নির্ধারিত অবরোধ রেখা অতিক্রম করেছে। এ যেন এক নিঃশব্দ চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, আমরা থামছি না। এই দুই জাহাজের বহন সক্ষমতা প্রায় ৪০ লাখ ব্যারেল তেল। কিন্তু এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৃহত্তর এক বহরের ক্ষুদ্র অংশ তারা। প্রায় ৯০ লাখ ব্যারেল জ্বালানি নিয়ে এই বহর বাজারে পৌঁছেছে, পাশ কাটিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নৌটহল। বিশ্লেষকেরা অনেক পরে স্যাটেলাইট ছবিতে তাদের চিহ্নিত করতে পেরেছেন, কারণ পথে থাকা অবস্থায় জাহাজগুলো নিজেদের উপস্থিতির সব চিহ্নই মুছে ফেলেছিল। ওয়াশিংটনের হরমুজ অবরোধের কঠোর সতর্কতা যেন ইরানের কাছে কেবল আনুষ্ঠানিকতা মাত্র, কারণ এখন পর্যন্ত অন্তত ৩৪টি ট্যাঙ্কার ও গ্যাসবাহী ইরানের জাহাজ এই অবরোধ ভেঙে পেরিয়ে গেছে। ওমান উপকূল থেকে ইরান পাকিস্তান সীমান্ত পর্যন্ত বিস্তৃত এই রেখা কার্যত চ্যালেঞ্জের মুখে। গেল সপ্তাহ থেকে বাড়ছে এই গোপন যাত্রা। পারস্য উপসাগর ছেড়ে যাওয়া জাহাজগুলোর মধ্যে বেশিরভাগই ছিল পণ্য বোঝাই। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে নিষেধাজ্ঞাপ্রাপ্ত জি সামার ট্যাঙ্কারের যাত্রা। ২২ এপ্রিল সেটিও অবরোধে পেরিয়ে গেছে। জাহাজ ট্র্যাকিং সিস্টেম বলছে এটি এর মধ্যেই সেই সীমার বাইরে যেখানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ কার্যকর। এই টানাপোড়েনের কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর। এখানকার প্রতিটি নড়াচড়া প্রভাব ফেলে বৈশ্বিক বাজারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নৌবাহিনী একটি ইরানি জাহাজ জব্দের পরপরই তেল ও গ্যাসের দাম লাফিয়ে বেড়েছে। এর আগে ইউরোপীয় জাহাজে হামলা এবং প্রণালীতে নিয়ন্ত্রণ জোরদারের মাধ্যমে উত্তেজনা আরও বাড়িয়েছে তেহরান। হরমুজে এখন শুধু জাহাজ চলাচলের পথ নয়, এখানে চলছে কৌশল আর ক্ষমতার লড়াই। আর সে লড়াইয়ে অন্তত আপাতত চোখ ফাঁকি দিয়ে নিজেদের পথ তৈরি করে নিচ্ছে ইরান। কিন্তু স্থায়ী সমাধান হবে কবে? হরমুজে এই অস্থিরতার প্রভাব কেবল জ্বালানিতে সীমাবদ্ধ নেই। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়লে বিশ্ব খাদ্য নিরাপত্তাও হুমকিতে পড়তে পারে। এর মধ্যে সার সংকট এবং সরবরাহ শৃঙ্খলের ভাঙনের ইঙ্গিত দেখা যাচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন, এই পরিস্থিতির শেষ কোথায়? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠকের সম্ভাবনাও দোলাচলে। সব বাধা পেরিয়ে বৈঠক অনুষ্ঠিত হলেও তা কতটুকু সফল হবে এ নিয়েও রয়েছে বিস্তর শঙ্কা। হাবিব রাসেল, এনটিভি অনলাইন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর বুধবার ২২ এপ্রিল আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শেয়ার বাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। বিনিয়োগকারীরা এখন শান্তি আলোচনা পুনরায় শুরু হয় কিনা তা দেখার অপেক্ষায় আছেন। পারস্য উপসাগরীয় জ্বালানি পরিবহনের প্রধান পথ হরমুজ প্রণালী এখনও অবরুদ্ধ থাকায় ব্যবসায়ীরা আশঙ্কা করেছেন যে কোনো সময় পুনরায় হামলা শুরু হতে পারে। যদিও ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর শেয়ার বাজার যে ক্ষতির মুখে পড়েছিল তা কাটিয়ে উঠে ওয়াল স্ট্রিট এখন রেকর্ড উচ্চতায় রয়েছে। বিশ্লেষকদের মধ্যে ট্রাম্প এবং ইরান কর্তৃপক্ষ উভয় এই যুদ্ধের অবসান চান এমন উচ্চ আশা রয়েছে সবার মধ্যে, কারণ এই যুদ্ধের ফলে তেল ও গ্যাসের দাম আকাশচুম্বী হয়েছে, যা বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধিকে হুমকির মুখে ফেলেছে। অন্যদিকে শক্তিশালী কর্পোরেট মুনাফা এবং এআই নিয়ে উন্মাদনা বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ডজনখানেক প্রথম সারির কোম্পানি প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা করেছে এবং $100 কোটি টেক ডিলগুলো বিনিয়োগকারীদের আশাবাদী করে তুলেছে। ওয়াল স্ট্রিটে প্রযুক্তি শেয়ারের ঊর্ধ্বগতির কারণে নাসদাক কম্পোজিট নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এবং S&P 500 রেকর্ড স্তরের খুব কাছাকাছি রয়েছে। ট্রেড নেস্টের সিনিয়র মার্কেট অ্যানালিস্ট ডেভিড মরিসন বলেন, ইকুইটি বিনিয়োগকারীরা আত্মবিশ্বাসী যে যুদ্ধ দ্রুত শেষ হয়ে যাবে, অথবা এটি মার্কিন অর্থনীতিতে খুব সামান্য প্রভাব ফেলবে, যদিও জ্বালানি দাম তুলনামূলকভাবে চড়া রয়েছে। ইউরোপের বাজারে ফ্রাঙ্কফুর্ট ও লন্ডনের সূচক কিছুটা কমলেও প্যারিসের সূচক 1% পড়ে গেছে। এশীয় বাজারগুলোতেও মিশ্র ফল দেখা গেছে।
হরমুজ প্রণালী দিয়ে তেলের চালান এখনও বন্ধ থাকায় এশিয়া ও ইউরোপের দেশগুলো আকাশচুম্বে মুদ্রাস্ফীতির সামাল দিতে হিমশিম খাচ্ছে। এই দেশগুলো মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর সবচেয়ে বেশি নির্ভরশীল। এই প্রসঙ্গে ওয়েলথ ক্লাবের প্রধান বিনিয়োগ কৌশলবিদ সুজানা স্ট্রিটার বলেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো বিনিয়োগকারীদের স্নায়ুচাপ কমাতে খুব একটা সাহায্য করেনি, কারণ জ্বালানির সংকটে বিশ্ব অর্থনীতিতে প্রভাব নিয়ে উদ্বেগ এখনো কাটেনি। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম 3% বেশি বেড়ে আবারও ব্যারেল প্রতি $100 ওপরে দাঁড়িয়েছে। অন্যদিকে মার্কিন তেলের মানদণ্ড WTI আবারও $90 ওপরে লেনদেন হচ্ছে। সামুদ্রিক সংস্থাগুলো জানিয়েছে 22 এপ্রিল হরমুজ প্রণালীতে ইরানের গানবোট অন্তত একটি কন্টেইনার জাহাজে হামলা চালিয়েছে। অথচ প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি আলোচনার জন্য সময় দিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। অনলাইন ট্রেন্ডিং প্ল্যাটফর্ম আইজির বাজার বিশ্লেষক ক্রিস বিউচাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান যেহেতু আলোচনায় বসার স্পষ্ট লক্ষণ দেখাচ্ছেন না, তাই আবারও শত্রুতা বা সংঘাত শুরু হওয়ার একটি প্রবল আশঙ্কা রয়েছে। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশের নিচে আরব সাগরের ঢেউ পেরিয়ে এক বাংলাদেশি জাহাজ দাঁড়িয়ে আছে অপেক্ষায়। নাম তার বাংলার জয়যাত্রা। নামের মতোই যাত্রা হওয়ার কথা ছিল দীর্ঘ, ব্যস্ত আর গুরুত্বপূর্ণ। কিন্তু সেই যাত্রা থেমে গেছে এক অদৃশ্য দেয়ালে, হরমুজ প্রণালীর মুখে। এই প্রণালী শুধু একটি জলপথ নয়, বরং বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ধমনী। বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি তেল এই সরু পথ দিয়ে যাতায়াত করে, আর এখন সেই পথের নিয়ন্ত্রণ শক্ত হাতে ধরে রেখেছে ইরান। ঘটনার শুরুটা সাম্প্রতিক যুদ্ধকে ঘিরে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি হঠাৎ করেই বদলে যায়। নিরাপত্তার অজুহাতে হরমুজ প্রণালীতে কড়াকড়ি আরোপ করে ইরান। ফলে যে কোনো জাহাজকে এই পথ পার হতে হলে ইরানের অনুমতি লাগছে, আর সেখানেই আটকে গেছে বাংলার জয়যাত্রা। ৩৭,০০০ টন সার বোঝাই এই জাহাজটির গন্তব্য ছিল দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবান। কিন্তু এখন এটি সংযুক্ত আরব আমিরাতের কাছাকাছি সমুদ্রে নোঙর করে আছে। 2 দফা চেষ্টা করেও হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পায়নি জাহাজটি। ইরানি নৌবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, অনুমতি ছাড়া কোনো অগ্রগতি সম্ভব নয়। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন এই জাহাজটি একটি বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হলেও এর নাবিকরা সবাই বাংলাদেশি। তাদের প্রতিদিন কাটছে অনিশ্চয়তায়। কখন অনুমতি মিলবে, আদৌ মিলবে কিনা, এই প্রশ্নই এখন সবচেয়ে বড়। তবে শুধু নিরাপত্তা বা যুদ্ধ পরিস্থিতিই নয়, এর পেছনে রয়েছে কূটনৈতিক টানাপোড়েনও। ঢাকার কূটনৈতিক মহলে এখন যে ব্যাখ্যাটি বেশি শোনা যাচ্ছে তা হল বাংলাদেশ সরকারের কিছু সাম্প্রতিক অবস্থান ইরানকে ক্ষুব্ধ করেছে। যুদ্ধের পর বাংলাদেশ যে বিবৃতি দিয়েছিল, সেখানে ইরানের পাল্টা হামলার সমালোচনা করা হলেও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। পরে আরেকটি সংক্ষিপ্ত বিবৃতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় শোক জানানো হলেও সেটিকে যথেষ্ট মনে করেনি তেহরান। ইরানের দৃষ্টিতে বাংলাদেশ স্পষ্টভাবে তাদের পক্ষে অবস্থান নেয়নি, বরং একটি দ্ব্যর্থক অবস্থান নিয়েছে। আর সেই অসন্তোষই এখন বাস্তব প্রভাব ফেলছে সমুদ্রপথে। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত প্রকাশ্যে এই অসন্তোষের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের বিবৃতি ইরানের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এমনকি খামেনির মৃত্যুর পর দূতাবাসে শোক বইতে বাংলাদেশের পক্ষ থেকে কেউ স্বাক্ষর না করায় ক্ষোভ আরও বেড়েছে। এদিকে বাংলাদেশ সরকার বিষয়টি সমাধানে কূটনৈতিকভাবে সক্রিয়। পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে জাহাজটির নিরাপদ যাত্রা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন। একাধিক পর্যায়ে যোগাযোগ চলছে এবং আশাবাদ ব্যক্ত করা হচ্ছে যে দ্রুত সমাধান মিলতে পারে। কিন্তু বাস্তবতা হল, হরমুজ প্রণালী এখন শুধু একটি বাণিজ্যিক পথ নয়, বরং এটি কৌশলগত অস্ত্র। ইরান চাইলে এই পথ নিয়ন্ত্রণ করে বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে। আর সেই চাপের ছোট একটি প্রতিফলন দেখা যাচ্ছে বাংলার জয়যাত্রার ঘটনাতে। এই ঘটনায় শুধু একটি জাহাজ নয়, বরং একটি বড় প্রশ্ন সামনে এসেছে: বাংলাদেশের পররাষ্ট্রনীতি কতটা ভারসাম্যপূর্ণ? আন্তর্জাতিক সংকটে অবস্থান নেওয়ার সময় কিভাবে নিজেদের স্বার্থ রক্ষা করা উচিত?
সাবেক কূটনীতিকরা বলছেন, পররাষ্ট্রনীতিতে ধারাবাহিকতা ও নৈতিক অবস্থান খুব গুরুত্বপূর্ণ। কোনো সংঘাতে নিরপেক্ষ থাকতে হলে সেটি স্পষ্টভাবে প্রকাশ করাও জরুরি। না হলে ভুল বার্তা যেতে পারে, যা পরবর্তীতে কূটনৈতিক সম্পর্ককে প্রভাবিত করে। এই পরিস্থিতিতে বাংলার জয়যাত্রার কাহিনী দেখিয়ে দিচ্ছে বিশ্ব রাজনীতির ঢেউ কত সহজেই একটি দেশের বাণিজ্য, অর্থনীতি, এমনকি কূটনীতিক সম্পর্ককে নাড়িয়ে দিতে পারে। তাই সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা জাহাজটির এই অপেক্ষা কেবল অনুমতির জন্য নয়, বরং দুই দেশের মধ্যে বোঝাপড়ার নতুন পথ খোলার জন্যও।